প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ এবং আমাকে যারা দেখছেন সবার প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম এবং রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত। আমি মোহাম্মদ লিয়াকত আলী আজ ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের জন্য নিয়ে এসেছি তাদের গণিত পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের 1.4 অনুশীলনের একটি টপিকস। চলো বন্ধুরা আমরা শুরু করি। বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, স্ক্রিনে তোমাদের জন্য আমি একটি চিত্র দিয়েছি। চিত্রটিতে তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ একটি বৃত্ত। সেই বৃত্তটি নানান ভাগে ভাগ করা যাচ্ছে। আমি যদি বৃত্তটিকে এইভাবে রাখি, অর্থাৎ বৃত্তটিকে মোট কয়টি ভাগে ভাগ করেছি? 8টি ভাগে ভাগ করেছি, তাই না বন্ধুরা? তো তোমাদের কাছে আমি জানতে চাচ্ছি, এই যে আমি রং করে দিলাম যে অংশটুকু, এই অংশটুকুকে আমি এই বৃত্তের কত অংশ লিখব এবং সেটি কিভাবে লিখব, কে বলতে পারবা? ওকে, জানি অনেকেই পারবে। তো বন্ধুরা, এটি কিভাবে লেখে? এটি লেখা হয়, কয় ভাগের বৃত্তটাকে কয় ভাগ ছিল? বৃত্তটা ছিল 8 ভাগে। আমি নিয়েছি এখানে কয় ভাগ? 2 ভাগ। তাহলে আমরা এখানে কি দেখলাম? যে এই অংশটাকে লেখা যাচ্ছে 8 ভাগের 2 ভাগ। বন্ধুরা, এবার প্রশ্ন, এই যে 8 ভাগের 2 ভাগ লিখলাম, এটাকে কি বলে? গণিতের ভাষায় এটাকে কি বলে? এটাকে বলে ভগ্নাংশ। থ্যাংক ইউ বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে কি? ভগ্নাংশ। পাঠের বিষয় হচ্ছে ভগ্নাংশ। তো বন্ধুরা, চলো আমরা আমাদের ভগ্নাংশ নিয়ে আলোচনা করি। তবে আলোচনার পূর্বে তোমাদেরকে একটি বিষয় জানিয়ে দিই, এই ভগ্নাংশ সম্বন্ধে কিন্তু তোমরা নিচের ক্লাসগুলিতে পড়ে এসেছো। আমরা আজ এই ভগ্নাংশেরই প্রকারভেদ নিয়ে আলোচনা করব। মূলত আমরা সাধারণ ভগ্নাংশের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে সাধারণ ভগ্নাংশের প্রকারভেদ জানতে হলে আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটি আমরা একটু বোর্ডে আগে একটু খেয়াল করি। আমাদের এই যে 8 ভাগের 2 ভাগ লিখলাম, এখানে 8কে কি বলে, 2কে কি বলে এবং এই চিত্র থেকে আমরা কিভাবে লিখলাম, এই বিষয়টি আমাদের স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমরা আবার একটু স্ক্রিনে ফিরে আসব, কিন্তু আমরা একটু বোর্ডে যাব। তো বন্ধুরা, আমরা লিখেছিলাম, আমরা চিত্রে দেখেছিলাম যে সেখানে ছিল ভগ্নাংশ ছিল 2 ভাগ, 8 ভাগের 2 ভাগ। তো এই 2কে কি বলে? এই 2 এর একটা নাম হচ্ছে, এই 8 এর একটা নাম হচ্ছে। এই 2কে বলা হচ্ছে লব এবং 8কে বলা হয় হর। তাহলে বন্ধুরা, ভগ্নাংশ কি জিনিস? লব ও হর দ্বারা গঠিত এই সংখ্যা, তার নাম হচ্ছে ভগ্নাংশ। তো বন্ধুরা, ভগ্নাংশ কি আমরা জানলাম। আমরা এবার আমাদের মূল পাঠে আবার ফিরে যাই। তো বন্ধুরা, দেখতে পেলাম যে তাহলে এই 2কে আমরা কি বলছি? এই 2কে বলছি আমরা লব এবং এই 8কে বলছি আমরা হর। তাহলে এই চিত্র থেকে আমরা আসলে চিত্র থেকে কিভাবে ভগ্নাংশ লিখতে হয় সেটি আমরা আগেও শিখেছি। আমি আরেকটু জানিয়ে দিচ্ছি যে এটি কিভাবে লিখতে হয়। লিখতে হয়, যতটা ভাগ, মোট যত ভাগ করা থাকবে সমস্ত জিনিসটাকে, সেই ভাগ সংখ্যাটা লিখতে হবে নিচে, এবং যে অংশটাকে আমরা মোট অংশের কত অংশ জানতে চাইবো সেই অংশটুকুকে লিখতে হবে উপরে। এই জন্য 2 লিখছি আমরা উপরে এবং মোট ভাগ সংখ্যা লিখছি আমরা নিচে। তাহলে আমরা চিত্র থেকে কিভাবে ভগ্নাংশ লিখতে হবে সেটি কিন্তু আমরা বুঝে গেলাম। বন্ধুরা, চলো আমরা নেক্সট আলোচনায় চলে যাই। দেখো, আমি তোমাদের মাঝে কিন্তু একটি সরলরেখা দিয়েছি, তাই না?
এই সরল রেখায় দেখো, লক্ষ্য করলে দেখো যে সরল রেখাটি 0, 1, 2, 3, 4 এবং 5 এইভাবে সামনের দিকে আরো আছে, ভাগ করা হয়েছে। বন্ধুরা খেয়াল করে দেখো যে প্রত্যেকটি সংখ্যার ক্ষেত্রেই কিন্তু আমরা জানি যে মান যেমন সমান, তাহলে 0 থেকে 1 এর দূরত্ব যত, 1 থেকে 2 এর দূরত্ব তত, 2 থেকে 3 এর দূরত্ব তত, 3 থেকে 4 এর দূরত্ব কিন্তু তত, যদি আমরা এভাবে দূরত্ব দিয়ে বিবেচনা করি। আমরা তাহলে বলতে পারি যে, অথবা আমরা জানি যে 1 এবং 2, 3, 4 এই সংখ্যাগুলি কি সেটি কিন্তু আমরা আগেই জেনেছি। আমি এখন তোমাদেরকে যেটি জানাতে চাচ্ছি যে এই যে 0 থেকে 1 এটি একটি পূর্ণ সংখ্যা, 1 থেকে 2 অর্থাৎ এটিও এখানে একটা পূর্ণ সংখ্যা, কিন্তু 0 থেকে 2 এটিও একটি পূর্ণ সংখ্যা। তো আমরা সংখ্যাকে কিভাবে ভগ্নাংশে লিখছি সেটি এখন আমি দেখাতে যাচ্ছি। তাহলে লিখতে হলে আমাকে কি করতে হবে, এই যে 0 থেকে 1 এই দূরত্বটুকুকে আমরা কি করব, বিভিন্ন সমান কিছু অংশে আমরা কি করব, বিভক্ত করব। তো বন্ধুরা আমরা আগে বিভক্ত করে নিই। দেখো আমি কয়টি অংশে বিভক্ত করছি, প্রত্যেককে 1, 2, 3 হলো 4, 5, আমি প্রত্যেককে 5টি অংশেই না হয় বিভক্ত করলাম। একটু খেয়াল করি বন্ধুরা, একটু মনোযোগ দিই। এখানে কয়টা অংশ আছে, 1, 2, 3, 4, 5। প্রত্যেকটা গোটা জিনিসকে আমরা আবার দেখো কয়টা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেললাম, 5টা। অর্থাৎ এখন যদি আমি বলি এই যে প্রথম যে বিন্দুটি আছে, তাহলে এখান থেকে এই দূরত্বটাকে এই গোটা দূরত্বের কত অংশ বলা যাবে, নিশ্চয়ই তোমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম, এইটাকে বলা যাবে কত, 5 ভাগের 1 ভাগ। পরেরটাকে কি বলতে পারবো, 5 ভাগের 2 ভাগ। তারপরেরটাকে কি বলতে পারবো আমরা, 5 ভাগের 3 ভাগ। তারপরেরটাকে বলতে পারবো 5 ভাগের 4 ভাগ। তো বন্ধুরা বুঝতে পেরেছি যে আমরা ভগ্নাংশের এই অংশগুলিকে কিভাবে আমরা ভগ্নাংশ দিয়ে লিখতে পারি, কোনো জিনিসের অংশকে কিভাবে ভগ্নাংশ দিয়ে লিখতে পারি, তাই না? তো এবার একটু খেয়াল করো, এখানে যে ভগ্নাংশটি আমরা লিখলাম, যেমন 5 ভাগের 4 ভাগ। তো এখন এখানে এই 5কে আমরা কি বলবো, 5 হলো হর এবং 4 হলো লব। তো আমি এই হর এবং লবের বেলায় আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 এবং 4 এর ক্ষেত্রে, 5 ভাগের 4 ভাগের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে হর বড় লব ছোট। তাহলে তার অবস্থান কোথায় হচ্ছে, তার অবস্থান হচ্ছে পূর্ণ সংখ্যার, যে কোনো একটি পূর্ণ সংখ্যার ভেতর, অর্থাৎ সেটি 1 এর চেয়ে ছোট। কিন্তু এই যে 1 এর চেয়ে ছোট যে ভগ্নাংশগুলি, এগুলোকে আমরা বলবো সাধারণত প্রকৃত ভগ্নাংশ। এবং আরেকটা যদি দেখি আমরা, এই আরেকটা ঘর যদি বাড়িয়ে দিই তাহলে এটি পূর্ণ সংখ্যা হয়ে গেল। এবার যদি আমি আরেকটি ঘর বাড়িয়ে দিই তাহলে দেখা গেল যে এবার কি দেখতে পাচ্ছি, আমরা আরেকবার একটু পিছনে ফিরে যাই। আমরা দেখিয়েছিলাম যে যখন আমি এটাকে বললাম যে এটি একটি প্রকৃত ভগ্নাংশ, সেই ক্ষেত্রে দেখেছিলাম যে হর বড় লব ছোট। কিন্তু এবার যখন আরো সামনের দিকে অগ্রসর হচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়েই লব বড় হয়ে যাচ্ছে, হর ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ভগ্নাংশটিকে আমি কি বলবো, এই ভগ্নাংশটিকে বলা হচ্ছে, এটি কি, দেখো একটি পূর্ণ সংখ্যা পার হয়ে, পূর্ণ সংখ্যাকে পার হয়ে, অর্থাৎ 1 এর চেয়ে বড় হয়ে গেছে। এই যে 1 এর চেয়ে বড় যে ভগ্নাংশগুলি, সেগুলোকে আমরা বলবো কি, এগুলো কি বলবো আমরা, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের বিষয়টি আমরা কি বুঝতে পেরেছি। এখানে লব কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লব বড়, হর হচ্ছে ছোট। এবং এই অপ্রকৃত ভগ্নাংশগুলিকে কিন্তু আর একটু অন্যভাবেও লেখা যায়। যেমন এই ভগ্নাংশটিকে আমরা লিখতে পারি কত, কয় ঘর, পূর্ণগত, পুরো 1 ঘর পূর্ণ, অর্থাৎ 1 পূর্ণ
কয় ঘর আছে, কয় অংশ আছে, এক অংশ, দুই অংশ, কয় ভাগের, একটা থেকে আরেকটা কয় ভাগ, 5 ভাগ, 5 ভাগের কয় অংশ, 2 অংশ। এই জন্য এটাকে লেখা যায় 1/5 ভাগের 2 ভাগ। এই যে 1/5 ভাগের 2 ভাগ, এটিকে বলা হয়, এটি একটি কি, এটি হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ। বন্ধুরা, আমরা এই জিনিসগুলো আরো একটু স্পষ্ট হওয়ার জন্য একটু বোর্ডে দেখি। তো বন্ধুরা, আসলে আমরা বোর্ড ইউজ করছি। আমরা দেখছি যে এখানে আমরা লিখেছিলাম 5 ভাগের 7 ভাগ। তারপরে আমরা এই ভগ্নাংশ থেকে দেখেছিলাম যে এটা সমান, আমরা দেখিয়েছিলাম যে আরেকটি ভগ্নাংশ, সেটি হলো 1/5 ভাগের 2 ভাগ। আমরা এটিকে বলেছি এটি হলো অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর এটি ছিল মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। অপরদিকে আমরা আরেকটি নাম করেছিলাম, সেটি করেছিলাম, যেমন আরেকটি ভগ্নাংশ আমরা নিতে পারি এখানে, সেটি হলো 3 ভাগের 2 ভাগ। এটাকে আমরা বলছিলাম যে তখন এটা হলো প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তো বন্ধুরা, আমরা তাহলে ভগ্নাংশ কয় রকমের পেলাম? সাধারণ ভগ্নাংশ কয় প্রকার হলো? 3 প্রকার। কি কি? এক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 2 অপ্রকৃত ভগ্নাংশ, 3 হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো এবার আমি বোর্ডে কিছু ভগ্নাংশ লিখছি, তোমরা সেটি থেকে বেছে নাও কোনটা কোন ধরনের ভগ্নাংশ। দেখো, আমি লিখলাম একটি ভগ্নাংশ, আমি লিখলাম এ একটি ভগ্নাংশ, আমি লিখলাম এ একটি ভগ্নাংশ, আমি লিখলাম এ একটি ভগ্নাংশ। তো বলো, প্রথম ভগ্নাংশটির নাম কি? এটি কি কোন প্রকার ভগ্নাংশ? নিশ্চয়ই জানি, তোমরা পারবে। এটি হচ্ছে কি? প্রকৃত ভগ্নাংশ। এটা প্রকৃত ভগ্নাংশ। দ্বিতীয়, এটা কি? লব বলো, তাহলে এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর এটা হচ্ছে তাহলে কি? এটা দেখতে হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো বন্ধুরা, আমরা নেক্সট টপিকস নিয়ে আবার আলোচনা শুরু করি। চলো আমরা দেখি আমাদের নেক্সট টপিকস কি আছে। তো বন্ধুরা, এবার দেখো যে আমরা কিভাবে এই মিশ্র ভগ্নাংশটিকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি, সেটি আমরা একটু দেখব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে আমরা দিয়েছি একটি মিশ্র ভগ্নাংশ দিয়েছি 2/5 ভাগের 2 ভাগ। এই ভগ্নাংশটিকে চিত্রের মাধ্যমে যদি আমরা লিখি, 2 মানে দুইটা গোটা জিনিস, দুইটা গোটা জিনিস, গোটা মানে কি? পূর্ণ জিনিস, দুটি পূর্ণ জিনিস, তার সাথে আরো একটি পূর্ণ নিয়েছি, কিন্তু তার অংশ বিশেষ নিতে হবে। কত ভাগের ওই পূর্ণ জিনিসটার কয় ভাগের? গোটা জিনিসটার কয় ভাগের? 5 ভাগের 2 ভাগ। দেখো, এখানে গোটা জিনিসটাকে 5 ভাগ করা আছে সমান, তার হলো 2 ভাগ। অর্থাৎ যে অংশটুকু এখানে 2/5 ভাগের 2 ভাগ যে মিশ্র ভগ্নাংশকে দেখানো হয়েছে, সেটি চিত্রে এই যে এই রং করা কালার অংশটুকু দিয়ে বোঝানো হয়েছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, এই দুইটা হলো 2 আর এইটা হলো যে 5 ভাগের 2 ভাগ। তাহলে এখান থেকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে যেতে পারি সেটি এবার লক্ষ্য করি। এবার আমরা এরপরে আমরা এই অংশটুকুকে, নীল রং করা অংশগুলিকে, অর্থাৎ পূর্ণ যে গোটা গোটা যে দুটি আমার আয়তক্ষেত্র রয়েছে, এদেরকে ঠিক এই আয়তক্ষেত্রটাকে যেমন সমান 5 ভাগে ভাগ করেছি, এগুলোকেও আমি সমান 5 ভাগে কি করব? ভাগ করব। এবং এই ভাগ করি, এই ভাগগুলি সব আমি রঙিন অংশগুলি সব একসাথে যোগ করে ফেলব। যোগ করার ফলে আমরা দেখতে পেলাম যে রং করা যে অংশগুলি, অর্থাৎ প্রত্যেকটি রং করা কতটা অংশ আছে? এখানে আছে কয় ভাগ? রং করা অংশ আছে 1 ভাগ, 2 ভাগ, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। অর্থাৎ এখানে আমরা পেলাম মোট 12 ভাগ হলো রং করা। তার নিচে হলো কত লিখতে হবে আমাদেরকে? নিচে লিখতে হবে 5। কারণ প্রত্যেকটি
পূর্ণ সংখ্যা প্রত্যেকটি পূর্ণ একটা পূর্ণ আয়তক্ষেত্রকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? 5 ভাগে ভাগ করেছিলাম। এই জন্য আমাদেরকে দিতে 12 ভাগের 5 ভাগ, আমাদেরকে দিতে হবে 12 ভাগের 5 ভাগ। তো এইটি আমরা আরো সহজে গণিতে আমরা তো এটি চিত্রের মাধ্যমে দেখলাম, আমরা এটিকে বোর্ডে আরেকটি পদ্ধতিতে কিভাবে করা যায় সেটিও আমরা এবার দেখব। চলো বন্ধুরা আমরা বোর্ডে যাই। আমাদের ভগ্নাংশটি ছিল 2 পূর্ণ 5 ভাগের 2 ভাগ। তো বন্ধুরা এটিকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি সেটি একটু দেখো। আমরা এইটাকে কিন্তু ভেঙে এইভাবে লিখতে পারি, পূর্ণ সংখ্যার 2 আর ভগ্নাংশটা যদি যোগ করি তাহলে কিন্তু এটাই পাওয়া যায়। আমরা এবার যোগটাকে একটু সমহর বিশিষ্ট করে যোগ করার চেষ্টা করি। তাহলে সমহর করতে হলে কত করতে হবে? এখানে একের সাথে 5 গুণ করলে আমরা সমহর পেয়ে যাব, অর্থাৎ উপরে নিচে আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে কত হলো? উপরে হলো 5 গুণ 10। আচ্ছা 10 এইভাবে একবারে গুণ না করে আমি এইভাবে লিখে রাখি, 2 গুণ 5, নিচে হলো 5 যোগ হলো 2 নিচে 5। আমরা যদি এবার লসাগু করি, লসাগু হলো 5, এবার উপরে তাহলে কত হচ্ছে? 2 গুণ 5, এখানেও হচ্ছে তাহলে একই হলে, যদি হর একই হয় তাহলে শুধু লব যোগ করে দিলেই হয়ে যায়। আমরা এখান থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি, অর্থাৎ 5 গুণ 10 12 আর 5 হলো কত? আমরা 5 গুণ 10 2 12, 12 নিচে হবে 5। আমরা এই 12 নিচে 5 কিভাবে বের করতে পারি? তাহলে দেখো আসলে এই সূত্রটি হচ্ছে কি, এই 2 মানে কি? এই 2, এই 2 মানে হচ্ছে কি? এটি একটি পূর্ণ সংখ্যা, এটি একটি পূর্ণ সংখ্যা। এবং এই 5 হচ্ছে এই 5, অর্থাৎ এটি কি? ভগ্নাংশের গুণ হলো ভগ্নাংশের হর। তারপরে হচ্ছে কি? যোগ, যোগ এই 2 কি? এই 2 হচ্ছে এই 2, অর্থাৎ ভগ্নাংশটির লব। নিচে আছে 5, তাহলে এই 5 কোন? এই 5 হলো এই 5, অর্থাৎ এটি হলো ভগ্নাংশের হর। তাই আমরা লিখতে পারি যে মিশ্র ভগ্নাংশের সমান, তাহলে আমরা লিখতে পারি মিশ্র ভগ্নাংশ সমান পূর্ণ সংখ্যা গুণন হর যোগ লব বাই হর। বন্ধুরা তোমরা এই সূত্রটি ব্যবহার করেও কিন্তু কি করতে পারো? তোমরা মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশকে রূপান্তর করতে পারো। তো বন্ধুরা আমরা নেক্সট টপিকস নিয়ে আবার আলোচনা শুরু করি। চলো আমরা দেখি আমাদের নেক্সট টপিকস কি আছে। আমি তোমাদের সামনে দেখো আবার স্ক্রিনে কি দিয়েছি, আবার একটি ছবি দিয়েছি। দেখো চিত্রটিতে রং করা যে প্রত্যেকটি কয়টা বৃত্ত আছে? 1 2 3 4টি বৃত্ত আছে। 4টি বৃত্তের মধ্যে দেখো যে রং করা যে অংশটুকু আছে তারা সেম, একই, কারণ এটার যতটুকু রং করা এটারও ততটুকু, এই বৃত্তেরও ততটুকু, এই বৃত্তেরও ততটুকু রং করা। বিষয়টি ভালো করে খেয়াল করো, তাহলে রং করা অংশগুলি সমান বৃত্তের সমান অংশগুলি কিন্তু রং করা আছে। বন্ধুরা এবার আসো, তাহলে প্রথম বৃত্তকে যদি আমরা ভগ্নাংশ হিসাবে লিখি তাহলে কত লিখব? আমরা লিখব সেটাকে কত? 4 ভাগের কয় ভাগ? 1 ভাগ। এর পরেরটিতে আমরা লিখব কয় ভাগ? 8 ভাগের কয় ভাগ? 2 ভাগ। এটাকে লিখব কয় ভাগ? 12 ভাগের 3 ভাগ। এটাকে লিখব কয় ভাগ? এটাকে লিখব মোট 16 ভাগের কয় ভাগ? 4 ভাগ। বন্ধুরা একটু খেয়াল করি, আমরা দেখেছিলাম যে আমাদের রং করা অংশগুলি কিন্তু সবই কি ছিল? সমান ছিল। এবং যখন ভগ্নাংশ করছি তখনও তাহলে কি এই ভগ্নাংশগুলি, এই অংশের ভগ্নাংশ যা, এই অংশটার ভগ্নাংশ কিন্তু একই, এবং এই রং করা অংশটার ভগ্নাংশ কিন্তু একই, এবং এই রং করা অংশের ভগ্নাংশ কিন্তু একই। তার মানে কি দাঁড়ালো? যে আমরা যদি এখানে ভাগ সংখ্যা বৃদ্ধি করে দিই তাহলে এই ভাগ সংখ্যা বৃদ্ধি হতে পারে, কিন্তু আমাদের যে রং করা অংশ এটার কিন্তু কোনো বৃদ্ধি ঘটে না। তার মানে আমাদের এই অংশ মানেই হচ্ছে এই অংশের সমান, এই অংশ মানেই হচ্ছে এই অংশের সমান, এই অংশ মানেই হচ্ছে এই অংশের সমান, বা এই অংশের সমান, বা এই অংশের সমান। তার মানে কি? তার মানে আমরা যে ভগ্নাংশগুলি পেলাম তাহলে এই ভগ্নাংশগুলি সবই হচ্ছে সমান বা একই। এই যে একই ভগ্নাংশ, এই একই ভগ্নাংশ চেহারা দেখো, চেহারাগুলি কিন্তু সবার মনে হচ্ছে ভিন্ন ভিন্ন, কিন্তু ভিন্ন হলেও এরা মানের দিক দিয়ে কিন্তু একই, পরিমাণগত দিক দিয়ে এরা কিন্তু
একই। সুতরাং এই ভগ্নাংশটিকে এই ভগ্নাংশের আমরা কি বলতে পারবো, সমতুল বলতে পারবো, এবং এই ভগ্নাংশটিকে এই ভগ্নাংশের সমতুল, অথবা এটাকে এটার সমতুল, অথবা এটাকে এটার সমতুল, অথবা এটাকে এটার সমতুল ভগ্নাংশ বলতে পারবো। বন্ধুরা, সমতুল ভগ্নাংশ বিষয়টি আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি বুঝতে কষ্ট হয় আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা আর একটু সহজ করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আমরা আরো কিছু পদ্ধতি দেখি। বন্ধুরা দেখো, তোমাদের জন্য আমি স্ক্রিনে নতুন আরো দুটি চিত্র দিয়েছি। চিত্রগুলির দিকে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে এটি এবং এটি দুটি একই সমান আয়তক্ষেত্র, সমান কয় ভাগে ভাগ করা আছে, 4 ভাগে ভাগ করা আছে, এবং রং করা আছে কয় ভাগ, তাদের 1 ভাগ, অর্থাৎ রং করা আছে তাদের 4 ভাগের 1 ভাগ। এই আয়তক্ষেত্রটি 4 ভাগের 1 ভাগ, এরা সমান, অর্থাৎ এই অংশ দুইটা সমান। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো এবার যদি এখানে এই যে এই আয়তক্ষেত্রের অংশ অর্থাৎ ভাগের অংশ সংখ্যা যদি বৃদ্ধি করে দিই, এখানে এটা যতখানি এটাও ততখানি, এটা তো ঠিক, এটা যত বড় এই অংশটিও ঠিক তত বড়। তার আমরা এই অংশকে মোট কয় ভাগে ভাগ করে এক অংশ নিয়েছি, 4 ভাগে ভাগ করে এক অংশ। আমি এই অংশটাকে আবার কি করব, এই ভাগকে আমি যা ভাগ আছে এটাকে আবার ভাগ সংখ্যা বৃদ্ধি করে দেব। কত দিব, আমি যদি এটার এখানে 1 ভাগ আছে, আমি যদি এই ভাগটাকে দ্বিগুণ করে দিই, অর্থাৎ প্রত্যেকটাকে যদি আমি এই ভাগ সংখ্যাগুলিকে যদি দ্বিগুণ করে দিই, তাহলে কি অবস্থা হয়? আমরা দেখতে পাচ্ছি ভাগ সংখ্যা যদি আমরা দ্বিগুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের ভগ্নাংশ রূপ তাহলে কি হয়ে গেল, পরিবর্তন ঘটে গেল। কেন ঘটলো? কারণ আমাদের এখানে মোট ভাগ সংখ্যা কত ছিল, আগে ছিল 1 2 3 4, কিন্তু এখন কত, এখন হচ্ছে 8টা। এবং আমাদের আগের এখানে মোট এই চিত্রের মোট ভাগ সংখ্যার কত অংশ ছিল, এটা ছিল 1 অংশ, কিন্তু এটা ছিল, এটা হবে কত, এটা হবে কয় অংশ আছে, এটাতে আছে 2 অংশ। তাহলে আমরা যদি ভগ্নাংশ হিসেবে এটাকে লিখতে যাই, তাহলে সেটি কত হচ্ছে? বন্ধুরা একটু বলো তো দেখি, এখানে আমরা ভগ্নাংশটি কত লিখবো? ইয়েস, অবশ্যই আমরা লিখবো 8 ভাগের কয় ভাগ, 8 ভাগের আমরা লিখবো 2 ভাগ। 8 ভাগের অবশ্যই লিখবো 2। ঠিক আছে বন্ধুরা, 8 ভাগের লিখলাম 2 ভাগ। তাহলে আমরা কি দেখলাম, যে ভাগ সংখ্যা এখানে কত বেড়ে গেল, দ্বিগুণ বেড়ে গেল। ভাগ সংখ্যা দ্বিগুণ বেড়েছে, কিন্তু কি হয়েছে, কিন্তু আমার এই রঙিন অংশটুকুর কি কোনো পরিবর্তন ঘটেছে? আগে যতটুকু ছিল ওইটুকুই আছে, না কম বেশি হয়েছে? নিশ্চয়ই আগেরটাই আছে। তাহলে কিন্তু আমাদের কি ভাগ সংখ্যা বৃদ্ধি করার কারণে আমাদের ভগ্নাংশের চেহারাটা শুধু পরিবর্তন হয়েছে, তাছাড়া পরিমাণগত দিক দিয়ে কিন্তু আমাদের একই রয়েছে। বন্ধুরা, আমরা যদি এটাকে আর একটু দেখি, যদি আমি আরো 1 ঘর বাড়িয়ে দিই, আর একটা ভাগ সংখ্যা যদি আরেক গুণ বাড়িয়ে দিই, এখানে ছিল 1, এবার 3 গুণ বাড়িয়ে দিলাম, তাহলে 3 গুণ বাড়িয়ে দিলে এবার কত হবে বলো তো দেখি? তাহলে এখানে আমাদের হবে অবশ্যই 3 4 কত, 12। আমাদের এখানে হবে 12, আর আমাদের উপরের রঙিন অংশে কতটা আছে ভাগ, 3, তাহলে অবশ্যই এটা হলো 12 ভাগের 3 ভাগ, তাই না? তাহলে বন্ধুরা দেখো যে এটাকেও আমি বলতে পারছি এটার সমান। আগের যেমন 8 ভাগের 2 ভাগ ছিল 4 ভাগের 1 ভাগের সমান, এবারও দেখতে পাচ্ছি আমরা যে 12 ভাগের 3 ভাগ ও 4 ভাগের 1 ভাগেরই সমান থাকছে। তার মানে কি, এরা কি, এরা হচ্ছে সমতুল। তাহলে সমতুল ভগ্নাংশ যদি হয়, এটাকে আরেকভাবে যদি আমরা একটু ব্যাখ্যা করি, আরেকটু বুঝাই, যে এই 12 কিন্তু পাওয়ার আরেকটা কৌশল আছে। যেমন আমার প্রথম যে ভগ্নাংশটি ছিল, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, এই যে 4 ভাগের 1 ভাগ, এই ভগ্নাংশটির লব এবং হরকে যদি আমি একই সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে এখানে কত দিয়ে গুণ করেছি, দেখো এখানে কয় গুণ হয়েছিল, কয় গুণ বাড়িয়েছিলাম, 3 গুণ। অর্থাৎ এখানে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে দেখো আমি কিন্তু আমার এই সংখ্যাটি পেয়ে যাচ্ছি, এবং এটাকেও যদি আমি 3 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমি এই সংখ্যাটি পেয়ে যাচ্ছি। তার মানে এখানে কি দেখছি, যে আমরা যে ভগ্নাংশের সমতুল তৈরি করব, তার লব ও হরকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি, তাহলেও আমরা কিন্তু কি পাচ্ছি, আমরা তার সমতুল ভগ্নাংশ তৈরি করতে পারছি। তো বন্ধুরা, এবার আমরা যদি আরেক উল্টোভাবে একটু চিন্তা করি, অন্যভাবে একটু চিন্তা করি, গুণ না করে অন্য কোনো ভাবে পারা যায় কিনা। দেখো এই 12কে যদি আমি কি করি, এই 12কেও যদি আমি
দেখো আমি কয় দিয়ে ভাগ করি, যদি আমি এটাকে এই যে এখানে 12/3 যদি আমি 3 দিয়ে ভাগ করি, অর্থাৎ 3 দ্বারা ভাগ করি, এটাকে যদি আমি 3 দ্বারা ভাগ করি, তাহলে আমার কত দাঁড়ালো? ভাগফল এসে দাঁড়ালো আমার হলো কত? দেখো এখানে এসে দাঁড়ালো উপরে 1, নিচে এসে দাঁড়ালো কত? 3 4 12। তার মানে এটা কি? আমি আবার পূর্বেরটা ফিরে পাচ্ছি, আবার দেখতে পাচ্ছি কোনো ভগ্নাংশের লব ও হরকে যদি আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলেও কিন্তু আমরা আরেকটি ভগ্নাংশ পাচ্ছি, যেটাকে আমরা বলতে পারছি যে এই ভগ্নাংশের। তো বন্ধুরা, বিষয়টি কি আমরা বুঝতে পেরেছি যে সমতুল ভগ্নাংশ আমরা কিভাবে বের করতে পারি? আমরা কোনো সংখ্যাকে শূন্য ছাড়া, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে অবশ্যই শূন্য দিয়ে আমাদের গুণ অথবা ভাগ করা যাবে না। শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে যে কোনো ভগ্নাংশের লব হরকে যদি গুণ করি, তাহলে তার সমতুল ভগ্নাংশ পাবো। অথবা কোনো ভগ্নাংশের লব হরকে যদি আমরা শূন্য ছাড়া অন্য যে কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, তাহলেও আমরা ওই ভগ্নাংশটির একটি সমতুল ভগ্নাংশ পেয়ে যাব। তো বন্ধুরা, আশা করি সমতুল ভগ্নাংশ নির্ণয় করা শিখে গেলে। তোমরা বাসায় একটু অনুশীলন করবে, তোমাদের পাঠ্য বইয়ে এই ধরনের অনুশীলন রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই অনুশীলন করবে। তো এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, আশা করি সবাই সুন্দর বুঝতে পেরেছ। আর যদি বুঝতে না পারো, তাহলে সেটি আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দাও যে আমরা এই বিষয়গুলি বুঝতে পারি নাই, আমরা সেগুলি তোমাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে চেষ্টা করব সেই জিনিসগুলি বুঝিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, লক্ষ্য করো যে আমি এখানে একটি সরলরেখা, এখানে একটি সরলরেখা, দুটি সরলরেখা দেওয়া আছে এবং তাদের দৈর্ঘ্য কিন্তু তারা সমান। এবং আমি যদি উপরের সরলরেখাটিকে 10 ভাগে ভাগ করি আর নিচেরটাকে যদি আমি 20 ভাগে ভাগ করি বা 15 ভাগে ভাগ করি, হলো আমি 15 ভাগে ভাগ করলাম। তো এখন আমি এই অংশটার প্রথম রেখাটার আমি দিলাম হলো 10/3 ভাগ, এবং এই অংশটা দিলাম আমি 10/15 ভাগ। এখন বন্ধুরা বলো তো দেখি যে আসলেই কোনটা বড়? তোমরা কি এখান থেকে দেখে বলতে পারছো যে কোনটা বড়? দেখো কোনটা বড়, নিশ্চয়ই তোমরা পারছো, আমি জানি তোমরা ধরে ফেলেছ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই আছে, আসলেই বড় হচ্ছে কোনটা? বড় হচ্ছে 15/5 ভাগ। কারণ দেখো 10/3 ভাগ এর চেয়ে ছোট। তো আমরা এইটাকে বড় বা ছোট চিহ্ন দিয়ে লিখতে পারি এইভাবে। তাহলে বন্ধুরা, আমরা এইভাবে তো দেখলাম যে এইভাবে দৈর্ঘ্য দিয়েও কিন্তু আমরা মাপতে পারি, কিন্তু গাণিতিকভাবে আমরা এটাকে কিভাবে দেখতে পারি? আরো অন্য কোনো উপায় আছে? আমরা যদি আরেকটি এই জিনিসটি বৃত্ত দিয়ে দেখি, তাহলেও আমরা কিন্তু দেখো বৃত্ত চেহারা দেখেও আমরা বুঝতে পারছি যে কে বড়। রং করা অংশটুকু হলো আমাদের কি এই অংশ, যে অংশটা 15/5 ভাগ বোঝানো হচ্ছে নীল অংশ দ্বারা এবং 10/3 অংশ বোঝানো হচ্ছে লাল অংশ দ্বারা। আমরা যদি এখানে কি দেখতে চাই? সমান তো দেখেছি, এবার আমরা দেখব কম বেশি। কম বা বেশি কিভাবে দেখা যায়? তাহলে কম বা বেশি দেখতে হলে আমাদেরকে কিন্তু এইভাবেই আমরা বুঝতে পারবো যে এখানে 15/5 ভাগ 10/3 ভাগের চেয়ে অবশ্যই বড়। আমরা এবার যদি আরেকটু ভিন্নভাবে যাই, যে যদি তাদের হর সমান হয়, হর কিন্তু এক রাখলাম, যদি হর একই হয়, যদি উভয়ের হর একই করে দিই, তাহলে দেখো যে উভয়ের হর যখন এক, তখন তাদের লব যদি সমান হয় তাহলে তারা সমান। লব যদি বড় হয় তাহলে সে বড়, লব যদি ছোট হয় তাহলে সে ছোট। ভালো করে খেয়াল করো, লব ছোট তাই সে হয়ে গেছে ছোট, লব দেখো বড় তাই সে হয়ে গেছে বড়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে কোনো সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে আমরা তাদের লব যদি বড় হয় তাহলে বলবো সেটি বড়, আর লব যদি ছোট হয় তাহলে সেটিকে বলবো আমরা ছোট। এইভাবে আমরা ভগ্নাংশের লব এবং বড় ছোট আমরা নির্ণয় করতে পারবো। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। তো বন্ধুরা, আশা করি সবাই পাঠটি মনোযোগ দিয়ে দেখেছ। তোমরা বাসায় থাকবে, বাহিরে যাবে না।
বাসায় থেকে অনুশীলনগুলি চর্চা করো এবং আমাদের অনলাইন স্কুলের সাথে থাকো। সবাইকে ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।